হ্যালো স্টুডেন্টস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটাতে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে একটা ইংলিশ কবিতা, একটা পোম যেটার নাম ম্যারেজেস আর মেড, লিখেছেন ইউনিস ডিসুজা। প্রথমেই কবির ব্যাপারে কিছু কথা বলে তারপর আমি কবিতাটি লাইন বাই লাইন বাংলাতে অ্যানালাইসিস করে দেব। ইউনিস ডিসুজার জন্ম 1940 1 অগস্টে পুনে শহরে এবং ওনার মৃত্যু হয় মাত্র 76 বছর বয়সে 29 জুলাই 2017-এ। সেটা মুম্বাই শহরে হয় এবং উনি ছিলেন একজন ভারতীয় কবি, সাহিত্য সমালোচক ও ঔপন্যাসিক। তিনি ইংরেজি ভাষায় সাহিত্য চর্চা করেছেন। তার সবচেয়ে বিখ্যাত সাহিত্যকর্ম হল উইমেন ইন ডাচ পেইন্টিং। দেশে ও দেশের বাইরেও তার লেখনী সমাদৃত হয়েছে। এছাড়া তিনি শিক্ষকতাও করেছেন মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে। এবার আমরা আসবো এই কবিতাটা বিষয়বস্তুটা কি সেটা একটু সহজে জেনে তারপর লাইন বাই লাইন আমরা পড়ব। বিষয়বস্তু বলতে এই কবিতাটা বিয়ের ব্যাপারে, যে বিয়ে কিভাবে ভারতীয় সমাজে বিয়ে ব্যাপারটা কিভাবে এক্সিকিউট করা হয়, কিভাবে অ্যাকচুয়ালি হয়। এবং এখানে কবিতার নিজেরই কাজিন সিস্টারের বিয়ের ব্যাপারে কথা বলেছে এবং আমাদেরকে এক্সপ্লেইন করেছে একটা ব্যঙ্গাত্মকভাবে যে ইন্ডিয়ান যে সোসাইটির নেচার এই বিয়ের প্রতি কীরকম, বিয়ে ব্যাপারটা নিয়ে কীরকম। আর এইটা আমাদের কবি ইউনিস ডিসুজার টাইমের ওপর ভিত্তি করে লেখা হয়েছে, যে সেই সময় অ্যাকচুয়ালি কীরকম হতো। স্পেশালি কবিতাটার থিমের মধ্যে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে আমরা জেন্ডার ডিসক্রিমিনেশন দেখতে পাই ভারতীয় সমাজে, কাস্ট, রিলিজিয়ান, সোসাইটাল স্টিরিওটাইপস ইত্যাদি যে নেগেটিভ ট্রেটস সেটা আমরা এই কবিতায় দেখতে পাই। এবং কিভাবে দেখতে পাই সেটা আমরা যখন লাইন বাই লাইন কবিতাটা পড়ব তখন জানতে পারবো। তো লেটস স্টার্ট। মাই কাজিন এলিনা is to be married. আমার কাজিন এলিনার বিয়ে ঠিক হয়ে গেছে বা বিয়ে হবে। এখানে যে মাই বলছে, এখানে মাই মানে আমাদের কবির। তো মাই কথাটার মধ্যে দিয়ে আমরা বুঝলাম যে এই কবিতাটা একটা ফার্স্ট পারসন ন্যারেটিভ কবিতা, মানে যেখানে কবি নিজেই কথা বলে। The formalities have been completed. বিয়ের আয়োজন সম্পূর্ণ হয়েছে। মানে আমাদের ইন্ডিয়ান সোসাইটিতে যে ফর্মালিটিগুলো থাকে বিয়ের আগে, যে মেয়ে দেখতে যাওয়া, মেয়েকে স্ক্রুটিনাইজ করা, একদম পা থেকে মাথা পর্যন্ত কোনো খুঁত আছে কি নেই পুরোটা একদম দেখে নেওয়া, এই যত যা কত কি ডাউরি দেবে, কত কি না দেবে, টাকা পয়সা সব কিছু যে বেশ বুঝে হিসাব করে নেওয়া, ডিল কাইন্ড অফ বিজনেস ডিল যেভাবে হয়, সেই ফর্মালিটিসগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তাহলে বিয়ে মোটামুটি ফাইনাল। হার ফ্যামিলি হিস্ট্রি এক্সামাইন্ড ফর টিবি অ্যান্ড ম্যাডনেস। এখানে হার ফ্যামিলি মানে এলিনার ফ্যামিলি, অর্থাৎ কবির কাজিনের ফ্যামিলিকে খুব ভালোভাবে এক্সামাইন করা হয়েছে, যে তার কোনো হিস্ট্রি তার ভালো আছে কিনা, তার ব্যাকগ্রাউন্ড, পরিবারের ব্যাকগ্রাউন্ড কীরকম, ঠিক আছে, এবং তাদের পরিবারে কোনো রোগের ইতিহাস আছে কিনা, কোনো কারোর বাবা, ঠাকুরদাদা, মা, দিদা এদের কারো কোনো টিভি রোগ আছে কিনা, কোনো ম্যাডনেস, মাথা খারাপ হওয়ার রোগ আছে কিনা, যাতে সে যখন বিয়ে করে শ্বশুরবাড়ি যাবে তার থেকে যেন কোনো রোগ না ছড়ায়, বা সেই পরিবারে যে সন্তানের জন্ম হবে সে যেন সুস্থভাবে জন্মায়, তার জন্য যেন বৌমা না দায়ী থাকে। সেগুলো খুব বিয়ে করার আগে বাছাই করে দেখে নেওয়া। এখানে শুধুমাত্র কাকে বাছাই করে দেখা হচ্ছে? মেয়ের পরিবারের ব্যাকগ্রাউন্ড এবং মেয়ের পরিবারের যে কি বলবো হেলথ হিস্ট্রি, ঠিক আছে। হার ফাদার ডিক্লেয়ার্ড সলভেন্ট, অর্থাৎ বাবা সে যে টাকা পয়সা দিতে পারবে কিনা সেটা ভালোভাবে যাচাই করে নিল। কারণ একটা মেয়েকে বিয়ে দিতে গেলে দুটো জিনিস দরকার হয়, এক
যে বিয়ের অনুষ্ঠানের বিয়ের যত যাবতীয় খরচা সেটা ঠিকঠাকভাবে সামলাতে পারবে কিনা, কারণ সমাজে মুখ দেখাতে হয় যে মেয়ের বাড়ির থেকে কি কি ব্যবস্থাপনা করেছে বিয়ের দিন, এছাড়া কত যৌতুক দেবে, কত ডাউরি দেবে, সেই সব পুরো ভালোভাবে দেখে নিল। এবার আসে মেয়ের ব্যাপারে। Her eyes examined for squints. মেয়েটার চোখটা ভালো করে এক্সামাইন করা হলো, পরীক্ষা করা হলো। স্কুইন্টস যে সে ট্যারা কিনা, তার চোখ ঠিকঠাক আছে কিনা, তা না হলে লোকে কি বলবে যে কিরকম বৌমা এনেছো, ট্যারা, চোখটা কেমন যেন একটুখানি, চোখটা কেমন যেন এটা ওটা সেটা, যাতে তাদের কোনো প্রবলেম না হয় সেই জন্য ভালো করে দেখে নিচ্ছে। হার টিথ ফর ক্যাভিটিস, দেখছে দাঁতটা, দাঁতে কোনো পোকা আছে কিনা, ক্যাভিটি আছে কিনা, তা না হলে পরবর্তী প্রজন্ম যে সন্তান ধারণ করবে এই মেয়ে, তার যদি কোনো কিছু সমস্যা হয় তখন তো তাদের পরিবারে একটা কলঙ্ক চলে আসবে না। হার স্টুলস ফর দ্য পসিবল নন ব্রাহ্মণ ওয়ার্ম, তার স্টুলস মানে পটি, ঠিক আছে, সেটা পর্যন্ত ভালো করে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে যে তার মধ্যে কোনো নন ব্রাহ্মণ ওয়ার্ম আছে কিনা। এখানে অ্যাকচুয়ালি এই কথাটার মধ্যে নন ব্রাহ্মণ ওয়ার্ম মানে কৃমি বলতে চেয়েছে যে সেই মেয়েটার মধ্যে কোনো অব্রাহ্মণিক কোনো গুণ আছে কিনা। অর্থাৎ এখানে বলবে যে কেন ব্রাহ্মণিক গুণ বলতে কি, যে যেটা আমরা সমাজ মনে করি যে ব্রাহ্মণ মানে হচ্ছে খুব হাই একটা স্ট্যাটাস, এবং তাদের মধ্যে এমন এমন কিছু গুণ থাকতেই হবে, সোসাইটির মতে মেয়েদের মধ্যে এমন বিশেষ কিছু গুণ থাকতেই হবে যে গুণ এদিক ওদিক হলে কিন্তু মেয়েকে ভালো চোখে দেখা হবে না। তো জানো সেই মেয়েটার মধ্যে সেই বিশেষ বিশেষ পার্টিকুলার গুণ আছে কিনা, কোনো খারাপ গুণ নেই তো, সেটা একদম খুঁটিয়ে নাটিয়ে দেখা হতো। শি ইজ নট কোয়াইট টল এনাফ, এবার দেখতে এসে যা যা করা হয়েছে, ঠিক আছে, ফর্মালিটিসের মধ্যে যে মেয়েটাকে ভালো করে দেখছে, মেয়েটার ফিজিক্যাল জিনিস, যে মেয়েটা ভালো লম্বা না, শি ইজ নট কোয়াইট টল এনাফ, তাহলে মেয়েটার সামনেই মেয়েটাকে ওর ফিজিক্যাল ব্যাপার নিয়ে কথা বলছে যে ও লম্বা না, অ্যান্ড নট কোয়াইট ফুল এনাফ, আর সেরকম ফুলও নয়। এখানে ফুল কথার মানে ওনারা যে এক্সপেকটেশন নিয়ে এসেছিল, ওনাদের যে একটা মনের আশা যে আমাদের বৌমাকে এরকমই হতে হবে, সেটাও পূরণ হয়নি, ওনারা সেরকমভাবে ফুলফিলড হয়নি। অথবা আমরা ধরেই নিতে পারি যে মেয়েটার কোনো শারীরিক ফিজিক্যাল কোনো যে এটা নেই ওটা নেই, এটা একটু কম ওটা একটু বেশি, হয়তো সেই হিসেবেও বলতে চাইছে। আর সেটা যে ফিজিক্যাল কোনো কমতি আছে সেটাই বলতে চাইছে, সেটা আমরা পরের লাইনেই বুঝতে পারবো। চিলড্রেন উইল টেক কেয়ার অফ দ্যাট, বাচ্চা কাচ্চা হলে সে শরীর ভরে যাবে। হার কমপ্লেক্সন ইট ওয়াজ ডিসাইডেড উড কম্পেনসেট বিং জাস্ট অ্যাবাউট দ্য রাইট শেড, কিন্তু মেয়েটার হাইট ভালো না, মেয়েটার গায়ে ফিজিক্যালি মেয়েটা ভরা নয় ওদের এক্সপেকটেশন অনুযায়ী, যদিও বাচ্চা হলে সেই ভরা ভরা ব্যাপারটা চলে আসবে, বাট এত কিছু কমতি যে খুঁজে বার করলো, সেই কমতিগুলোকে কম্পনসেট করলো কি করে, মানে ঠিক ব্যালেন্সে আনলো কি করে, ওরা তারপরেও মেনে নিল কেন বিয়ের জন্য, কারণ মেয়েটার কমপ্লেক্সন, মেয়েটার গায়ের রং, চামড়ার রং, সোসাইটির মতে মেয়েদের চামড়ার রং কেমন হওয়া উচিত, ইন্ডিয়ান সোসাইটিতে কোন চামড়ার রংটাকে আমাদের মনে হয় যে এটা আমরা চাই, এই রং হতে হবে, আমরা সবাই জানি, আমাকে এই ভিডিওতে নতুন করে বলতে হবে না আশা করি। তো সেই চামড়ার গায়ের রং থাকার জন্যই, তাদের আশানুরূপ গায়ের রং ছিল বলেই, লম্বা না হওয়ার সত্ত্বেও, ফুল না হওয়া সত্ত্বেও ফিজিক্যালি তারা তাদের নিজস্ব পারফেক্ট শেডের জন্য মেনে নিল, ডিসাইড করলো যে হ্যাঁ বিয়ে হবে। টু ডু জাস্টিস টু ফ্রান্সিসকো এক্স নরোনহা প্রভু, গুড সন অফ মাদার চার্চ, এবং ফাইনালি যে ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে তার পরিচয় দিল ফ্রান্সিসকো এক্স নোরহানা প্রভু। এবং এটার মাধ্যমে অ্যাকচুয়ালি আয়রনিক্যালি এটাই বলতে চেয়েছে যে যদিও এই ছেলেটা খুব ভালো রিলিজিয়াস, ঠিক আছে, চার্চ যায় বা রিলিজিয়াস একটা খ্রিশ্চান পরিবারের ছেলে, কিন্তু খেয়াল করে আমাদের মনে প্রশ্ন আসতে পারে, খেয়াল করে দেখো যে ওখানে কিন্তু মেয়েটার মধ্যে ব্রাহ্মণ কোয়ালিটি চেয়েছিল, অথচ এরা দুটো পরিবারই খ্রিশ্চান।
খ্রিস্টান হওয়া সত্ত্বেও চাইছে গুণাবলী। এটা অ্যাকচুয়ালি একটা আইরনি আমাদের কবি দেখিয়েছে যে সমাজে, ইন্ডিয়ান সোসাইটিতে কিছু বিশেষ হাই স্ট্যাটাস বা হাই এক্সপেকটেশন, কিছু কোয়ালিটিস মেয়েদের জন্য রাখাই হয়, যেগুলো তুমি যে ধর্মেরই হও না কেন তোমাকে ওইগুলো থাকতে হবে। তুমি মেয়ে হলে তোমার মধ্যে ওই জিনিস কোয়ালিটিগুলো তোমায় থাকতে হবে, দেন ইউ আর গুড টু গো, তাহলে তুমি ঠিকঠাক। এবার আমি ফার্স্টেই বলেছিলাম যে এখানে এই কবিতার মধ্যে আমরা জেন্ডার ডিসক্রিমিনেশন দেখতে পাই। এবার প্রশ্ন করবে যে ম্যাম কোথায় জেন্ডার ডিসক্রিমিনেশন, পার্টিকুলার কোন লাইনে বা কোন জায়গাটায় দেখলাম? খেয়াল করে দেখো, জিজ্ঞেস করছে যে মেয়ের ব্যাকগ্রাউন্ডে কোনো হেলথ ইস্যু আছে কিনা, রোগ ব্যাধি আছে কিনা, ঠিক আছে? এটা কিন্তু শুধুমাত্র মেয়ের পরিবারকেই দেখা হচ্ছে, একবারও কিন্তু ছেলের পরিবারে ছেলের কোনো প্রবলেম আছে কিনা, ছেলের কোনো মেডিকেল ইস্যু আছে কিনা, ছেলের পরিবারের ব্যাকগ্রাউন্ডে কোনো প্রবলেম আছে কিনা সেটা কিন্তু একবারও জিজ্ঞেস করা হচ্ছে না। আর কাস্ট রিলিজিয়ান যদি বলতে হয়, কাস্ট অ্যান্ড রিলিজিয়ান বলতে এখানে এই যে মেয়েদের একটা চারিত্রিক গুণাবলী, হ্যাঁ, এরকম পার্টিকুলার হতে হবে, ঠিক আছে? সেটা চেক চেক করেও দেখা হবে যে তোমার মধ্যে এই গুণ আছে কি না। এই যে বলছে না যে নন ব্রাহ্মিক ওয়ার্ম আছে কি না, ওই জায়গাটা তোমার মধ্যে ব্রাহ্মিক গুণ থাকতে হবে, সে তুমি যেখানকারই যে কাস্টেরই হও না কেন, তোমার মধ্যে সেই হাই কোয়ালিটিস থাকতে হবে। আর ছেলে জাস্ট একটা কাস্টেড হলেই হলো, মানে সে হলেই হলো, কোনো রকম সে ছেলে হলেই হলো, আর জীবন্ত হলেই হলো। দেন স্টিরিওটাইপস আমরা কি দেখতে পাচ্ছি, যে মেয়েকে সুন্দরী হতে হবে, লম্বা হতে হবে, টাকা পয়সাওয়ালা হতে হবে। মেয়েদের কিন্তু ছোট থেকেই শেখানো হয়, যে কোনো কিছু শেখানো, শুধু আমি রান্নার কথাই বলি, রান্নাটা শেখ, নাহলে শ্বশুরবাড়ি গিয়ে লোকে কি বলবে। রান্না একটা সার্ভাইভাল স্কিল, বেঁচে থাকার জন্য ছেলে মেয়ে নির্বিশেষে সবার জানা উচিত। বাট আমাদেরকে কিন্তু মাথায় এটাই ঢোকানো হয় স্টেরিওটিপিক্যালি যে তুমি মেয়ে মানে তোমার রান্না শিখতে হবে, কারণ তোমার শ্বশুরবাড়ি যেতে হবে, ভালো বৌমা হতে হবে, শ্বশুর বাড়ির লোক না হলে কি বলবে, এই যে ব্যাপারটা। আর সব থেকে বড় কথা, যে কবিতাটার নাম ম্যারেজেস আর মেড কেন, লাস্ট আমি যদি আসি, ম্যারেজেস আর মেড, ম্যারেজেস আর মেড ইন হেভেন, এটা একটা টার্ম আছে যে স্বর্গেই ঠিক হয়, বাট না, ইন্ডিয়াতে সেটা হয় না। ইন্ডিয়াতে বাড়ির লোক ঠিক করে, ছেলে মেয়ে নিজেই জানে না যে তারা বিয়ে করতে চায় কিনা। ইন্ডিয়ান ম্যারেজ ইজ নট ফর লাভ, ইট ইজ নট ম্যারেজ, ইট ইজ এ বিজনেস ডিল। এটা একটা বিজনেস ডিলের মতো, দুই পক্ষ দেখে, আর সেই সময় শুধুমাত্র ছেলের পক্ষই দেখতো, মেয়ের পক্ষে আমাদের কবির যে টাইমটা ডিউরিং ওনার সময়, যে মোস্টলি এটাই দেখা হয় যে মেয়ে ঠিক আছে কিনা, মেয়ের পুরো মাথা থেকে পা পর্যন্ত খুঁটিয়ে দেখা হয়, এবং মেয়ের বাবা কত যৌতুক দিতে পারবে, বিয়েতে কেমন খরচা করতে পারবে, কি কি গিফট দেবে, পুরো সেইটার উপরেই ডিপেন্ড করে। এবং আমি এই কবিতাটা যেভাবে শেষ করব, যেটা বলে, সেটা বেশ ইম্পর্ট্যান্ট, এবং যেটা আমি রিয়েলাইজ করেছি যে কবিতাটার স্টাইলের সাথে কবিতাটার ইনার মিনিংয়ের বেশ মিল আছে। কীরকমভাবে আমি বলছি, কবিতাটার স্টাইল হচ্ছে ফ্রি ভার্স। ফ্রি ভার্স কীরকম হয়, যার ছন্দের কোনো মিল থাকে না, স্ট্রাকচারাল কোনো রিদম থাকে না, ছন্দ থাকে না। তো এই এলিনার বিয়ের যে পুরো কি বলবো অ্যারেঞ্জমেন্ট, এটাও কিন্তু দের ইজ নো ইমোশনাল অ্যাটাচমেন্ট, কোনো মনের মিল নেই, দের ইজ নো লাভ, ভালোবাসা নেই, একে অপরকে বোঝার কোনো ব্যাপার নেই। একে অপরকে বোঝা মানে কি, দেয়ার হ্যাজ টু বি রিদম, সেখানে ছন্দ থাকবে তোমার আর তার, সেই পরিবার এবং তোমার পরিবারের মধ্যে, দুটো দুজনের মধ্যে যাদের বিয়ে হচ্ছে। বাট এখানে সেরকম কিছুই নেই, এখানে যে যা পারছে করছে, মেয়েটাকে জাজ করছে মেয়েটার সামনে, মানে ঠিক কি বলবো, ইট ইজ নট রিদমিক লাইক দ্য পোয়েম স্টাইল। তো এটা একটা ফ্রি ভার্স, নো স্ট্যান্ডা, এবং এটার মধ্যে অনেক আইরনিক্যাল টোন আমরা দেখতে পাচ্ছি। এই ছিল কবিতাটার পুরো বিষয়বস্তু। আশা করি আমি খুব সহজে এটা বোঝাতে পেরেছি। যদি তোমাদের বোঝানোটা ভালো লাগে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর তোমাদের বন্ধুদের সাথে এটা শেয়ার করো, তাহলে তাদেরও হেল্প হবে। আর যদি কেউ আমার কাছে অফলাইনে পড়তে চাও, তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো এই নম্বরে 7449814628।
এছাড়াও আরও অনেক ভিডিও আমি এই চ্যানেলে অলরেডি ছেড়ে রেখেছি, তোমরা দেখবে ডেসক্রিপশানে গেলে না প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা ইয়ারের না এরকম কি বলবো প্লে লিস্ট করা আছে, তোমরা তোমাদের প্রয়োজন মতো প্লে লিস্টে যাও, গিয়ে তোমাদের প্রয়োজন মতো ভিডিওগুলো দেখে এসো, ভালো লাগবে, আশা করি তোমাদের অনেক হেল্প হবে। আমার এই ভিডিওগুলো বানানোর একমাত্র উদ্দেশ্য তোমাদের হেল্প করা, যারা ইউটিউব থেকে পড়ছো, যারা অনলাইনে পড়ছো তাদের হেল্প করা। আজকের ভিডিও এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, টেক কেয়ার।